তোকে কি আমি কখনো কম কিছু দিয়েছি যে চুরি করতে হবে? ভাইয়া বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলে আমি কিছুই জানি না। তাহলে চেইনটা কি ওর পকেটে হাওয়ায় ভেসে গেল নাকি? তুই আর আজকে থেকে আমাকে ভাই বলে ডাকবি না। আমি কোনো চোরের ভাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটি অনেক কষ্টের এবং অনেক মজারও। তো এইরকম গল্পের মতো কাহিনী কার কার সাথে ঘটেছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন, আর তার নামটাও বলবেন। তুই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তোর মতো এরকম ছেলে আমার দরকার নেই, যে কলেজে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়। বাবা, বাসা থেকে কলেজ তো অনেক দূরে, হেঁটে যেতে প্রচুর কষ্ট হয়। কিছু করার নেই, টাকা দেওয়া যাবে না, কষ্ট করলে কেষ্ট মেলে। মনটাই খারাপ হয়ে গেল, চোখে পানি টলমল করছে। তখন আমার ফুফাতো বোন রেমি আসলো। ও ক্লাস 2 থেকে আমাদের বাসায় থাকে, এখন ক্লাস 9-এ পড়ে। মামা টাকা দাও, স্কুলে যাব। আরে মামুনি, তুমি স্কুলে যাবে, আমার সাথে চলো। মামা তোমার কষ্ট হবে, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা মামুনি, এই নাও 100 টাকা, ভাড়া 30 টাকা, আর টাকা কিছু খেয়ে নিও। আচ্ছা মামা। বলেই চলে গেল। বাবা, ওর স্কুল তো আমার কলেজের থেকে অনেক কাছে, আর আপনি ওকে টাকা দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। ওই তোর কাছ থেকে জানতে হবে আমি কাকে টাকা দিব আর কাকে দিব না? ওকে টাকা দিচ্ছি কারণ ও মেয়ে মানুষ, ও হেঁটে গেলে রোদ্রে কালো হয়ে যাবে, তাহলে বিয়ে দিতে পারবো না। আর তুই ছেলে মানুষ, কালো হলেই বা কি? তবু আপনি ওকে খাওয়ার জন্য টাকা দিচ্ছেন। তুই শিপাকে এত হিংসা করিস কেন? আমি যাকে ইচ্ছে তাকে টাকা দিব, তোর কি? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা রান্নার জন্য সব রেডি করতেছে, আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতেছি, আর সেদিকে তার কোনো খেয়ালই নেই। মা, বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়ার টাকাটা দিতে বলো। কলেজে হেঁটে যেতে শার্ট ভিজে যায় ঘামে। থাপ্পড় খাবি নাকি যাবি এখান থেকে? দেখছিস না রান্না করছে এখন, বিরক্ত করিস না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে মরে যা, এখন চোখের সামনে থেকে যা। এবার কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এসব আজকে প্রথম না, প্রতিদিনই আমাকে শুনতে হয়। এসব শুনে এই কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়, না হলে যাবোই বা কোথায়? আসলে আমার মা বাবা একটা মেয়ে চেয়েছিল, কিন্তু সেখানে আমি পৃথিবীতে আসি। তবুও ভালোই চলছিল আমার দিনকাল। তবে যখন ক্লাস 4-এ পড়ি, তখন বাবা শিফাকে আমাদের বাসায় নিয়ে আসে। তখন থেকে আমার সাথে এরকম চলে। শুধু আমাকে একটু ভালোবাসতো আমার মেজো ভাই। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক হাসান লিমন, ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করি। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় ভাই বউ নিয়ে আলাদা থাকে। আমার বাবা একজন ব্যবসায়ী। যাই হোক, এবার গল্পে ফিরি। আমি হেঁটে হেঁটে কলেজে পৌঁছালাম, শার্ট ঘামে ভেজা। কিরে, এসেছিস? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আরে ভাই, মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে না, কান্না করবো কেন? হালকা চোখ মুছে নিলাম। আসলে বাসায় বসে কান্নার চাপ এখনো রয়েছে মুখে। ও বুঝেছি, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই একসাথে ক্লাসে গেলাম। কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসলো। সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। সবাই বসো। এ কি লিমন, তোমার শার্টে এত ঘাম ভেজা কেন? লেখাপড়া তো ভালোই করস, কেন মেয়ের পিছনে ঘুরিস নি তো? ক্লাসের সবাই হেসে উঠলো, শুধু আমার 3টা বন্ধু বাদে। এটা থেকে খুব খারাপ লাগলো, কিন্তু বেশি কষ্ট লাগেনি, কারণ কলেজের স্যারেরাও কোনো না কোনোভাবে প্রতিদিন অপমান করেই। এগুলো সহ্য করতে করতে আজ আমি কত বিক্ষত। যাই হোক, স্যারের কথায় উত্তর না দিয়ে চুপচাপ করে রইলাম। হয়েছে, থাক বস। তারপর আমি বসলাম। স্যার ক্লাস শুরু করলো। ক্লাসে অনেক কষ্টেই মন বসালাম, কারণ অপমানিত হওয়ার পর ক্লাসে মন বসানো অনেক কঠিন। ক্লাস শেষে বের হলাম। ভাই, বিড়িটা দে, আজকে খাবো। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমি ওদেরকে সবসময় মানা করতাম এটা খেতে। আজকে আমি খেতে চাইলাম। কি হলো দে? সিয়াম এগিয়ে দিল, দিলাম এক টান। দোয়া হালকা ভিতরে গিয়ে কেসে উঠলাম। আপনারা হয়তো ভাবছেন দোয়া ভিতরে নিতে হয়, এটা জানলাম কেমনে? আমি আগে না খেলেও এটা নিয়ে আলোচনা করেছিলাম একদিন, এটা খাই কিভাবে। এবার গল্পে আসি। সিগারেট টানতে থাকলাম, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সিয়াম নিয়ে গেল সিগারেটটা জোর করেই। ভাই, তুই কান্না করছিস কেন? ভাই, কি করব বল? বাসায় অবহেলা, বাইরে অপমান, কলেজে অপমান, এনে কেমনে থাকবো বল? মানে বাসায় অবহেলা মানে কি বলছিস? শুনবি তাহলে? শোন। প্রতিদিন বাসা থেকে একদিনও একটা টাকা দেয় না, এমনকি আমার পরে রাখা খরচও দিতে চায় না। দিতে চায় না কি, একেবারে দেয় না। এখন লাস্ট 9-এ বসে আমার প্রাইভেটের টাকা দিছিল, তারপর আর দেয়নি। আমি নিজে টিউশনি করে এভাবে পড়তে পারতেছি। আমাকে আমার পরিবার চোখেই দেখতে পারে না। আমার মেজো ভাইটা আমাকে ভালোবাসতো, সে এখন ভার্সিটিতে পড়ে দূরে থাকে। এটা বলে সামনে তাকে দেখে ওদের চোখে পানি। কিন্তু তারা এরকম করে কেন? শুনবে, আমার কি দোষ? আমার দোষ হলো আমি মেয়ে হইনি। আমার বাবা মা আমার জায়গায় মেয়ে চেয়েছিল, তা হয়নি। তবুও ভালোই চলছিল। কিন্তু যখন থেকে আমার ফুফাতো বোন শিফা আসছে,
তখন থেকে আমার অবহেলিত অধ্যায় শুরু। এই ব্যাপার, তাহলে থাকিস কেন ওই বাড়িতে? চলে আয় আমাদের বাসায়। না থাক, তারা আমাকে যতই কষ্ট দেখ আমি তাদের সাথেই থাকবো। ও ভাই, সাবধানে থাকিস। আচ্ছা সবাই বাসায় যাই, না হলে আবার এ নিয়ে আমাকে মারতে পারে। ওকে, যা তাহলে। ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি শিফা দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। শিফা এসে আমার সামনে দাঁড়ালো। তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? দেখ বোন, আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি, দেরি হলে মারতে পারে আমাকে। যাবে তো বাসায়, আমার সাথে যাবে, দুজনে একসাথে যাব। একসাথে যাবো মানে? হুম। বলে একটা রিক্সা দাঁড় করালো। শিফা রিক্সা উঠে গেল। রিক্সায় উঠো। না থাক, লাগবে না, আমি হেঁটে যেতে পারবো। উঠতে বলছে উঠো, না হলে যে আজকে সিগারেট খেয়েছো সেটা বাসায় বলে দিব। তখন বাধ্য হয়ে রিক্সায় উঠলাম। ভাবতে থাকলাম মেয়ে জানলো কি করে। কি হলো ভাবতেছো আমি জানলাম কি করে তুমি সিগারেট খেয়েছো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি তোমাকে নিতে আসছিলাম, এসে দেখে সিগারেট খাইতেছো বন্ধুদের সাথে, তাই দূরে হেঁটে এখানে এসে দাঁড়ালাম তোমার জন্য। আচ্ছা তুই আমাকে নিতে এসেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন চলো। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর বাসার সামনে চলে আসলাম। আমিও নামলাম, শিফাও নামলো। ওপর থেকে দেখি মা তাকিয়ে আছে। আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আমাকে বাবা। পাশে তাকে দেখে মা দাঁড়িয়ে। আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? তুই শিপার সাথে রিক্সায় আসলি কেন? তুই হেঁটে হেঁটে আসবি। এতক্ষণে বুঝতে পারলাম মা এসে বাবাকে বলে দিয়েছে। মামা, লিমন ভাই আসতে চায়নি, তাকে আমি জোর করে নিয়ে এসেছি। ওই তুই চুপ থাক মা, আমি জানি কে কীরকম। লিমন তোকে যেন আর ওর সাথে রিক্সা আসতে না দেখি। শিপা ভয়ে চুপ হয়ে গেল। আমি আর কিছু বলবো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আর বলতে পারছি না। কোনো কিছু না বলে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম। যাচ্ছেন কোথায় আপনি? ঘরের কাজগুলো কে করবে? কাজগুলো না করলে খাবার জুটবে না। কি আর করবে, আমি করব। আপনারা ভাবছেন হাসি মুখে বললাম কেন? কারণ ঘরের চাকরের কাজগুলো সব আমারই করা লাগে। আর যে করেই হোক পেট তো বাঁচাতে হবে। যাই হোক, কাজ করে বুঝলাম ঘরে মাংস রান্না করা হয়েছে, খাবারটা ভালোই হবে। খাবার খেতে খাবারের কাছে গেলাম, দেখি আমার জন্য খাবার বেড়ে রেখেছে। ওপর থেকে থালাটা উঠে দেখি আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রাখা। দেখে খুব খারাপ লাগলো, তবু আম্মুকে ডাকতে থাকলাম। আম্মু, আম্মু। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রেখেছো কেন? আজকে তো মাংস রান্না হয়েছিল। তোকে যা দিছি তাই দিয়ে খা, এর বেশি তোর কপালে নেই। আর কিছু বললাম না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মা চলে গেল। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু খেলাম না। রুমে চলে গেলাম। রুমে গিয়ে হালকা শুতে গিয়েই শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম কি যেন আমাকে মারছে। আমি চোখ খুলে দেখি মা লাঠি দিয়ে মারতেছে। কি নবাবজাদা, আপনার ঘুম হয়েছে? জানেন না আপনার বিকালে কত কাজ আছে? মার মেরো না, খুব ব্যথা পাচ্ছি। তুই তাড়াতাড়ি উঠে বাসনপত্র ধুয়ে দে। মায়ের মার থেকে বাঁচতে চলে গেলাম বাসন মাজতে। তারপর সব বাসনে মাজতে থাকলাম। তখন শিপা আসলো। দাও এগুলো, আমি করতেছি, তুমি দেখো এদিকে কেউ আসে কিনা। না থাক, আমি পারবো, তোকে করতে হবে না। তুই আর আমাকে মার খাওয়াস না, তোর জন্য সকালে মার খেলাম। শিবার কিছু বললো না, ও মনে হয় কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে গেল। তারপর আমি সব কাজ করে ওই খাবার খেয়ে টিউশনি করতে গেলাম। তারপর তাদের পরে বাসায় আসার জন্য হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা কিছু কাজ করলাম, তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করে খেতে গেলাম। দেখি সবাই খাচ্ছে। অবশ্য এতে আমার কোনো দুঃখ নেই, কারণ তার প্রতিদিন আমাকে রেখে খায়। দেখি পাশে আমার প্লেট বেড়ে রেখেছে। আমি চেয়ারে বসে প্লেট উঠালাম। দেখি এখনও ডাল দিয়ে ভাত রেখে দিয়েছে আমার জন্য। পাশে তাকিয়ে দেখলাম তাদের প্লেটে মাংস। হালকা মন খারাপ হলেও খেয়ে নিলাম। তারপর রুমে চলে এলাম। পড়তে বসলাম, বাট গরমের জন্য পড়তে পারতেছি না ঠিক মতো। প্রতি রুমে ফ্যান থাকলেও আমার রুমে নেই। টি শার্ট খুলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম, ঘামে শরীর ভিজে গেছে। তারপর দিলাম ঘুম। সকালবেলা ঘুমতে করে দিকে 8টা বেজে গেল, কেউ আমাকে মেরে ঘুম ভাঙায়নি। আমার ভাবতে অবাক লাগতেছে, প্রতিদিন তো 7টার মধ্যে আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারতে মারতে শরীর ব্যথা করে দেয়। প্রতিদিন কাঁদতে কাঁদতে আমার দিন শুরু হয়, তবে আজকে আমায় কাঁদতে হলো না। যাই হোক, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। বের হইতে আমি অবাক, কারণ মা রান্না করতেছে। তাহলে বাজার করলো কে? প্রতিদিন তো আমাকে বাজার করতে যেতে হয়। মা আমার দিকে তাকালো। মা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপর অনেক অত্যাচার করে ফেলেছি। শুধু আমার মেয়ে হয়নি বলে তোকে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা, তুই অনেক কষ্ট পেয়েছিস।
আমি একটা ঘোরের ভিতরে আছি। আজকে হলোটা কি মায়ের? মা এমন ব্যবহার কেন করতেছে? আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি যার জন্য মাও প্রথম ভালো ব্যবহার করতেছে কিন্তু পরে আমাকে মারবে? আম্মু, তুমি প্লিজ আমাকে বলো আমি কি কোনো ভুল করেছি? তবু তোমাকে মারার জন্য এভাবে কথা বলো না। দরকার হলে আমাকে মারো। আরে না বাবা, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে আর কখনো মারবো না, খুব আদর করব। শুধু তুই আমাকে তোর সাথে এতদিন করা ব্যবহারের জন্য, তোকে কষ্ট দেওয়ার জন্য, তোর চোখের পানি ঝরানোর জন্য আমার ক্ষমা করে দে। না মা, তোমার ক্ষমা চাইতে হবে না। তুমি শুধু আমাকে একটু আদর ভালোবাসা দিও, তাতেই হবে। বাবা সত্যি আমি তোকে বুঝতে পারিনি, তুই আমার রত্ন। হ্যাঁ মা, তুমিও খুব ভালো। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আরে বাবা তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, যা তুই রুমে গিয়ে পড়ালেখা কর। যা, আমি রান্না হলে তোকে ডাক দিব। আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দিব। আচ্ছা মা, বলে রুমের দিকে হাঁটা শুরু করলাম। রুমে গিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলাম, কেন মা আমার সাথে এত ভালো ব্যবহার করছে। তখনই রুমের শিবা প্রবেশ করলো। কি ভাবছো? তুমি নিশ্চয়ই ভাবছো মামি তোমার সাথে ভালো ব্যবহার কেন করতেছে। তা ভাবতেছি। তুই কি বলতে পারিস আম্মু কেন ব্যবহার করতেছে? শোনো তাহলে কালকে রাতের কাহিনী। মামি আর মামা ঘুমাচ্ছিল, হঠাৎ মামির স্বপ্নে তুমি আসলে। তুমি ঘুম থেকে দেরি করে ওঠার জন্য তোমার শরীরে মামি মেরে অনেক রক্ত বের করেছে। তোমাকে এমন মারা মেরেছে যে বেশি রক্তপাত হওয়ায় তোমার অবস্থা খারাপ হয়ে যায়। হাবিব ভাইয়া এসে পড়ে সেখানে। মা, তুমি ওকে এত মারলে কেন? আমার ভাইটার অবস্থা খারাপ করে দিলে। তোমার মনে কি একটুও মায়া দেওয়া নেই? মামির এই কথা শুনে খুব খারাপ লাগলো। সে তোমার দিকে তাকিয়ে নিজেও বিশ্বাস করতে পারছিল না তোমাকে এত মেরেছে। তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে এদিকে তুমি ভাইয়ার কোলে মাথা রেখে ভাইয়া বলে জ্ঞান হারালে। তখন ভাইয়া, এলেমন চোখ খোল ভাই। অনেকবার পড়ার পরেও কথা বললে না। তারপর তোমাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে হাঁটা দিল। তারপর তোমাকে নিয়ে সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিল ভাইয়া। এই হাবিব, বাসার গাড়ি নিয়ে তাড়াতাড়ি চল বাবা। না থাক, তোমার বাসার কিছু আমার ভাইয়া লাগবে না, তুমি থাকো। বলেই রিক্সা নিয়ে হাসপাতালের দিকে গেল। মামি কথাটা শুনে খুব কষ্ট পেল, নিজের ভেতরে ভেতরে খুব অনুতপ্ত হলো। সে ভাবছে সে কি সত্যি এত নিষ্ঠুর যে নিজের সন্তানকে মেরে রক্তাক্ত করেছে। তার সন্তানের এত আর্তনাদ ও তার কানে চায়নি। তার তোমার জন্য খুব মায়া লাগতে লাগলো। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ভাইয়া রিক্সার পেছনে পেছনে যেতে লাগলো। ভাইয়া হাসপাতালে পৌঁছে গেল, মামিও পৌঁছে গেল ডাক্তারে। তোমাকে রুমের ভেতরে ঢুকালো, ভাইয়ার সাথে গেল। কিন্তু যেই মামি যেতে চাইলো ভাইয়া তাকে ঢুকতে দিল না। তখনই মামি চিৎকার করে ঘুম ভেঙে গেল। এই আমাকে আমার ছেলের সাথে যেতে দে, আমি আমার ছেলেকে দেখব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পাশ থেকে মামা লাফিয়ে উঠল। এই কি হলো তোমার? তুমি এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে? আমরা ছেলেটার উপর বেশি অত্যাচার করে ফেলেছি, ওকে আর কষ্ট দেয়া যাবে না। এই আসছে, তুমি ওর সাথে ভালো ব্যবহার করো। আমার ওকে ভালো লাগে না, আমি আগের মতোই থাকবো। তুমি যা করার করো, আমি গিয়ে আমার ছেলেকে একবার দেখে আসি। আল্লাহ জানে কি স্বপ্ন দেখেছো, যা করার করো তুমি। আমার এত আদিক্ষেতা ভালো লাগে না। এদিকে মামি তোমার রুমে এসে দেখে তোমার শরীর ঘামে ভেজা, ঘুমাচ্ছ। সে মাথায় হাত বুলিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে তোমার ঘাম মুছে অন্য ঘর থেকে পাখা এনে বাতাস করতে থাকলো। সকালবেলা চলে গেল। তারপর মামাকে জোর করে বাজারে পাঠালো আর চাকর রাখতে বলল। তারপর তোমার ঘুম ভাঙার পর তো জানোই, বলেই কালকে রাতের কথা শেষ করলো। আজকে খুব খুশি লাগতেছে রে। খুশি তো লাগবেই। আর হাবিব ভাইয়া আসবে তা তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, ভাইয়ের পরীক্ষা শেষ, এখন একেবারে যেন আমাদের বাসায় চলে আসবে। আচ্ছা আমি গেলাম। তারপর আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা ডাক দিল খাবার টেবিলে। আমি বাধ্য ছেলের মতো তার কাছে গেলাম। তারপর মা আজকে আমার পাশে বসালো। আয় বাবা বস, আমি আজকে তোকে নিজে হাতে খাইয়ে দিব। আমি বসে পড়ে বাবার দিকে তাকালাম, দেখি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয় চোখ নামিয়ে নিলাম। মা ভাত মেখে আমার মুখের সামনে ধরলো। নে বাবা নে, আজকে তোর পছন্দ মতো মাংস রান্না করেছি। আমি ভাত মুখে নিলাম আর খুশিতে কান্না করে দিলাম। আরে বাবা কান্না করছিস কেন? খাবারটা খা, তুই আর কান্না করিস না। না মা, কান্না করতেছি না, আসলে খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ন্যাকামি দেখে আর বাঁচি না, যত সব। আমার খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। খাওয়া শেষ করলাম, তারপর রুমে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। এই নে 500 টাকা। টাকা দিচ্ছ কেন মা? কেন, তোর কলেজে যেতে খরচ লাগে না? লাগে, তবে এত টাকা দিয়ে কি করবো? আজকে একটু বন্ধুদের খাওয়া কিছু, তাছাড়া আরো লাগে তো। তো এত লাগতো না।
তুই কলেজে যা, সাবধানে যাবি, আর ক্লাস করে বাসায় আসবি। আর আমি জানি তুই টিউশনি করস, আজকে বিকেলে গিয়ে সব বাদ দিয়ে দিবি বাবা। আচ্ছা মা, বলে টাকাটা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বাইরে গিয়ে দেখি শিফা দাঁড়ানো। আমি আসতেই রিক্সা ডাকলো, আরেকটা রিক্সা চলে আসলো। শিফা রিক্সায় উঠলো। লিমন ভাই আসো, একসাথে যাই, আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তুমি কলেজে যাবে। না থাক, তুই যা, আমি অন্য রিক্সা নিতেছি। আরে আসো তো। বলে হাত ধরে জোর করে রিক্সায় উঠালো আমায়। তারপর শিফাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে গেলাম। আমি কলেজে পৌঁছে দেখি হারামেরা সব একসাথে দাঁড়ানো। কিরে তুই আজকে রিক্সায়, কি ব্যাপার? হ্যাঁ মামা, আজকে আমি অনেক খুশি। কেন, কিসের জন্য? তারপর ওদেরকে বাসার সব কাহিনী বললাম। যাক ভালোই হয়েছে, তাহলে চল ট্রিট দিবি। ওকে চল, বলে ক্যান্টিনে গেলাম। তারপর ওদেরকে কিছু খাইয়ে ক্লাসে গেলাম। ক্লাসে ঘটলো আরেক কাহিনী। ক্লাসে গিয়ে আমরা সবাই একসাথে বসলাম। একসাথে বসে গল্প করতেছিলাম, তখনই স্যার ক্লাসে চলে আসলো। কিরে লিমন, তুই এত দুষ্টামি করতেছস কেন আজকে? স্যার দুষ্টুমি করলাম কোথায়, শুধু একটু কথা বলতেছিলাম। চুপ কর হারামজাদা, আবার মুখে মুখে কথা বলছিস। যা বের হ ক্লাস থেকে। স্যার আমার ভুল হয়ে গেছে, আর এরকম করবো না প্লিজ স্যার। ওই থাম, যা বের হ ক্লাস থেকে। স্যার প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ে, আমাকে ক্লাস থেকে বের করবেন না। তুই বের হয়ে নে আগে, ক্লাস থেকে বের হ। জানি তোকে বের করে দিলে ক্লাস থেকে কেউ জবাবদিহিতা নিতে আসবে না, তোর পরিবার থেকে। বলে আমার কলার ধরে ক্লাস থেকে বের করলো। স্যার, ছেলেটার কলার ছেড়ে দিন আপনি। সবাই দরজার দিকে তাকালো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি মা এসেছে। আমি অবাকের চরম শিখরে। আমার মা কলেজে এসেছে। আমার মা এর আগে কখনো কলেজে আসেনি। আমার বন্ধুরা অবাক। আপনি কে যে আমাকে কলার ছাড়তে বলছেন? আমি কে তা পরিচয় এখনই পেয়ে যাবেন। স্যার, এদিকে আসুন তো। তখন প্রিন্সিপাল স্যার দরজার সামনে আসলেন। স্যার, আপনি লিমনের কলার ধরে আছেন কেন? স্যার, না মানে আসলে প্রতিদিন ক্লাসে দুষ্টামি করে ও। চুপ করুন আপনি, আমি সব শুনেছি। আপনি বলতে গেলে রীতিমতন ওর উপর অত্যাচার করছেন। স্যার, আমি কিছুই করিনি, দেখুন ও বেয়াদবি করে তাই এমন করি। আপনাকে আর আমাদের কলেজের শিক্ষকতা করতে হবে না, আমি পুলিশ ডাকতেছি, আপনার ব্যবস্থা পুলিশ করবে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, প্লিজ আমার সাথে এমন কইরেন না। না, আপনার মতো শিক্ষকের দরকার নেই এই কলেজে। থাক স্যার, তাকে পুলিশে দিতে হবে না। একজন শিক্ষক তো তার অনেক অপমান হবে, তার থেকে তাকে ক্ষমা করে দিন। প্রিন্সিপাল স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছি, দেখছিস না তোর সাথে কি ব্যবহার করে? এরকম স্যারের শিক্ষায় পাওয়া উচিত। না মা, যতই হোক সে আমার গুরুজন, তার কোনো কিছু করার দরকার নেই। সে শুধু একটু তার ভুলগুলো শুধরালেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আজকে এরকম শিক্ষককে ক্ষমা করে দিলাম। এরপর যদি কখনো করে তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করবো তো করবই, এবং তার সাথে শাস্তির ব্যবস্থা করব। জি স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম কখনো করব না। আমাকে একটা শেষ সুযোগ দিন। আমার পরিবার নিয়ে এমনিতেই আমি খুব কষ্টে আছি, আমার এই চাকরি গেলে আমার পরিবার খুব কষ্ট থাকবে। কি ক্ষমা চাচ্ছেন? ক্ষমা চান লিমনের কাছে, ওর জন্যই তো আপনাকে ক্ষমা করে দিলাম। ওর কাছ থেকে শিখুন। লিমন বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস, তুই সত্যি খুব ভালো একটা ছেলে। আর তোর আর এই আমি তোকেই কিনা এত কষ্ট দিয়েছি। আসলে তোর বাসা দিয়ে কেউ আসেনি তো আমি একটু আনন্দ পেতাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই এতে কিছু মনে করিস না, আমাকে শুধরানোর একটা সুযোগ দে। না স্যার, ক্ষমা চাইতে হবে না। আপনি শুধু ঠিকভাবে শিক্ষকতা করেন, এটাই আমি চাই। তারপর আম্মুকে বুঝিয়ে বাসায় পাঠালাম। তারপর আবার ঠিকমতো ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছু কথা বলে বাসায় ফিরলাম। খুশি লাগছে, কারণ বিকেলবেলা ভাইয়া বাসায় আসবে। ভাইয়া আমাকে খুব ভালোবাসে। যাই হোক, দুপুরে খাবার খেয়ে যেখানে টিউশনি করতাম সেখানে চলে গেলাম এবং তাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে আমি পড়াতে পারবো না। তারা অনেক কষ্ট পেল, পরিবার আমাকে ভালোবাসতে শুরু করেছে, এতে তারা অনেক খুশি। বাসায় আসতে আসতে ভাইয়া ফোন দিল। হ্যালো ভাইয়া। আমি প্রায় এসে পড়েছি, আমাকে নিতে বাস স্ট্যান্ডে আয়। ওকে ভাই, আসতেছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে আয়। তারপর কল কেটে দিয়ে ভাইয়ের জন্য বাস স্ট্যান্ডে উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। একটু পর পৌঁছে গেলাম, একটা চিপস কিনে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলেই ভাইয়া চলে আসলো। আমি দৌড়ে গিয়ে ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমাকে দেখে ব্যাগগুলো নিচে রেখে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কিছু খাস না নাকি? অনেক শুকিয়ে গেছিস তো। বুঝেছি বাসা থেকে এখনো তোকে কষ্ট দেয়, তাই না? না ভাইয়া, আম্মু এখন আমাকে ভালোবাসে অনেক, কিন্তু বাবা মাকে এখনো দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া কর, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন বাড়ি চল, তোর জন্য অনেক গিফট এনেছি, বাসায় গিয়ে দেখাবো। তারপর ভাইয়াকে নিয়ে গেলাম বাসায়। বাসায় যেতে দেখি বাবা ভাইয়াকে কত আদর করতেছে, যা দেখে চোখে পানি চলে আসলো, কারণ আমাকে কোনোদিন বাবা এরকম করে আদর করেনি, সবসময় শুধু করেছে অবহেলা। তখনই শিব আমার পাশে এসে দাঁড়ায়।
কি হলো, তুমি কান্না করতেছো কেন? বুঝেছি, মামা ভাইয়াকে এত আদর করতেছে তাই তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ রে, এরকম কখনো আমাকে আদর করে না। আমি তার কি ক্ষতি করেছি? সে কখনো আমাকে চোখে দেখতে পারে না। থাক, কষ্ট পেও না, একদিন সব ঠিক করে দিবে। তারপর ভাইয়া রুমে চলে গেল। আমাকে বলে গেল, লিমন তুই রুমে আসিস তো একটু পর ফ্রেশ হয়ে। আমি তোর কথা মতো তার রুমে গেলাম। রুমে গিয়ে তো আমি আর অবাকে চরম পর্যায়ে। আমার রুমটা খুব ভালোভাবে গোছানো এবং আমার রুমে ফ্যান লাগানো, এরকমভাবে আমি সত্যিই ভাবিনি। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ভাইয়ের রুমে গেলাম। ভাইয়া আসবো? আরে তুই এসে গেছিস, আয় আয়। তোর আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? আর কখনো আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে না তো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বলো কি জন্য ডেকেছো? আগে আমার কাছে বস, তারপর বলতেছি। আমি ভাইয়ের পাশে গিয়ে বসলাম। তোর খুব কষ্ট হয়েছে এতদিন, তাই না? না ভাইয়া, আমি এখন খুব ভালো মতো আছি। তা তো তোর শরীরে দেখেই বোঝা যায়। আমি চুপ করে রইলাম এবং চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাইয়ের ভালোবাসা দেখে। আরে আরে কাঁদছিস কেন? আমার কিন্তু ভালো লাগে না। এই আমি তোর জন্য কি এনেছি দেখ। আমি তার দিকে তাকালাম, দেখি ভাইয়া অনেক জামা প্যান্ট এনেছে আমার জন্য এবং একটা ঘড়ি ও একটা সানগ্লাসও দিল। এগুলো তোর পছন্দ হয়েছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা, আরও কিছু লাগলে বলবি। তুই আমার কলিজার ভাই, যা চাইবি তাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, তুমি না খুব ভালো, বলে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে বোকা, কাঁদছিস কেন? তোকে তো আর একটা গিফট দেয়নি এখনো। আমি ভাইয়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। ভাই ব্যাগ থেকে একটা বক্স বের করলো। এটা কি ভাইয়া? তোর জন্য একটা স্মার্টফোন। আমার ভাই কলেজে উঠবে আর আমি স্মার্টফোন চালাবে না, তাই কি করে হয়? আমার তো বোন দিকে খুশিতে লাফাতে ইচ্ছে করলো। যে লাভ দিতে যাব, ভাইয়ের দিকে তাকিয়ে আবার থেমে গেলাম। হয়েছে হয়েছে, নাচতে হবে না, যা রুমে গিয়ে ফোনে চার্জ দে। আর জামা কাপড়গুলো দেখ ঠিক আছে কিনা। আমি ভাইয়ের কথা মতো সব করলাম। এভাবে চলে গেল 1টি মাস। খুব ভালোভাবে কেটেছে, কিন্তু বাবার জন্য খুব কষ্ট লেগেছে মাঝে মাঝে। এখন বাসায় ভাইয়ের বিয়ের কাজ শুরু হয়েছে। আজকে মেয়ে দেখতে যাব সবাই। সবাই রেডি হয়ে বের হলাম, তখনই আচ্ছা, ওর যাওয়া লাগবে কিসে? আমি দাঁড়িয়ে গেলাম। কষ্টে চোখে পানি এসে গেল। আহা, আজকেও আমার ছেলেটাকে কাঁদালে। তুমি কি জীবনেও ভালো হবে না? ওর মতো ছেলে আমার দরকার নেই। ওর জন্য আমি খারাপ হলে আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বাসায় থাকবো, বলে বাসার দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমার জন্য ও মেয়ে দেখতে যাচ্ছে আর তুই যাবি না? তাহলে তো আমি যাবই না। বলে আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গাড়িতে উঠালো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা। গাড়ি থেকে নেমে ভাইয়ের সাথে থেকে একসাথে বাসার ভিতরে গেলাম। বাবা মা সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর মেয়ে নিয়ে আসা হলো। মেয়ে ভাইয়ের পছন্দ হলো এবং 1 সপ্তাহ পর বিয়েও ঠিক করা হলো। বাসা সবাই চলে আসলাম। তারপর বিয়ের কাজ শুরু হয়ে গেল। ভাইয়াও খুব খুশি। তবে বাবির সাথে আমার এখনও কথা হয়নি। ভাইয়া বলেছিল কথা বলতে, কিন্তু বলিনি। যাই হোক, বাসার অনেক কাজ। ভাইয়ের কথা মতো আমি আমার বন্ধুদের দাওয়াত দিলাম। আমি বাবার সামনে তেমন একটা যেতাম না, ভয়ে যদি বন্ধুদের সামনে আমাকে অপমান করে, সেজন্য। তবুও পেলেই কিছু না কিছু করতো যাতে আমি কষ্ট পাই। এভাবে চলে আসলো বিয়ের দিন। সব আত্মীয় স্বজনরা চলে আসলো। আমরা সবাই চলে গেলাম ভাবিদের বাড়ি। সেখানে গেটে টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। বন্ধুরা আলাদা হলো মেয়ে দেখার জন্য। আমার তো সেদিকে ভালো লাগে না, একা হাঁটতে লাগলাম। কোত্থেকে যেন একটা মেয়ে আসলো। হাই বিএল সাহেব। জি, আমাকে বলছেন? তোমাকেই বলছে। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম তোমার ভাবির একমাত্র ছোট বোন ঋতু। ও, তাহলে তো আপনি আমার বেয়ান। তখনই কোত্থেকে যেন শিফা আসলো। আরে লিমন ভাইয়া, এখানে কি কথা হচ্ছে? এই মেয়ে, কে তুমি? দেখতেছো না ওর সাথে কথা বলতেছি, তাহলে মধ্যে আসলে কেন? আরে ওই মেয়ে, সমস্যা কি? এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং ফুফাতো ভাই। আমি শিফার কথা শুনে তো অবাকে চরম শিখরে। ও কি বলছে এসব? মানে এটা কি সত্যি লিমন? আমি কিছু বলতে যাবো তারা কি? ও কি বলবে? যা বলার তা আমিই বলে দিয়েছি। এটা কি হচ্ছে লিমন? এই মেয়ে, চুপ থাকো, ওর সাথে আর কথা বলবি না। বলে আমার হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গেল শিফা। এই তুই কি করছিস বলতো? তুই কি এসব কথা বললি কেন? সর এখান থেকে। আমি একটু ভালো থাকতে চাই, থাকতে দে। কেন? আমি তোমার খারাপ কি করেছি? এমনিতে তো জানিস বাবা মাকে চোখেই দেখতে পারে না, তার উপর আবার তুই যে ব্যবহার করছিস, বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। শিফা কিছু না বলেই চুপ করে রইল। তখনই বন্ধুরা আসলো। কি, কোথায় থাকোস? একসাথে ঘুরলাম, তার তুই একা একা থাকোস? আরে ভাই, এইমাত্র কাহিনী ঘটেছে অনেক। কি কাহিনী রে দোস্ত? তারপর দেখি ঋতু আর শিফা কি করেছিল সব বললাম। আরে ভাই, এটা মিস করলাম আমরা। ভাই, তবে আমার মনে হয় তোকে শিফা ভালোবাসে। ভাই আমার দিকটা দেখ তুই। তোর দিক দিয়ে তুইও ঠিক আছো। আচ্ছা ভাই বাদ দে, চল ভাইয়ের সাথে দেখা করে আসছি। চল। তারপর সবাই মিলে ভাইয়ের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখে ভাই স্টেজে বসানো হয়েছে, ভাবিও পাশে আছে। একবার কথা বলতে কেউ আবার বলিনি।
কেন আমার কথা বলতে লজ্জা লাগছিল। যতই হোক অচেনা ছিল, আর সে যদি আগেই কথা বলতো তাহলে আলাদা কথা ছিল। যাই হোক, আমি ভাইয়ের সাথে টুকটাক কথা বলে আবার বন্ধুদের কাছে গেলাম। এবার ওদের সাথে হাঁটতে লাগলাম। তখনই আবার ঋতু আসলো। এই যে লিমন, একটু শোনো। হ্যাঁ বলুন। এখানে বলা যাবে না, একটু আলাদা হয়ে কথা বলি। না থাক, যেতে হবে না ওর, সবাই আমার সব কিছু জানে। প্লিজ একটু কথা বলবো। লিমন থাক, যা কি বলে শুনে আয়। তারপর আমাকে ঋতু ওদের থেকে একটু দূরে নিয়ে গেল, যেটা চোখ এড়ায়নি। শিবারও খুব কষ্ট লাগলো নিয়ে যাওয়ার পর। এখন বলুন কি বলবেন। দেখো, আমি জানি তোমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, আমি সব জানি। তো তাতে আপনার কি? আমার কি তা হলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি ওই ডাইনিটাও তোমাকে ভালোবাসে। দেখুন, আমি এসব পছন্দ করি না, আমি লেখাপড়া করতেছি। এটা ভালো, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলে জড়িয়ে ধরতে চাইল ঋতু। এটা দেখে শিবা প্রায় কান্নাই করে দিল, কিন্তু এদিকে যে আমাকে জড়িয়ে ধরতে যাবে তখনই ঠাস করে একটা থাপ্পড় দিলাম। কি ভেবেছেন এটাকে আপনি? এটাকে ভালোবাসা বলে? আজকে দেখে পছন্দ হয়েছে বলে আপনি প্রপোজাল দিয়ে জড়িয়ে ধরতে চাইলেন? এটা কি ভালো মেয়েদের কাজ? তাই বলে তুমি আমায় থাপ্পড় মারবে? তো কি করব? আমার এসব অসহ্যকর কিছু ভালো লাগে না, না আমি এগুলো প্রশ্রয় দিই। আমাকে ঋতুর সাথে খারাপ ব্যবহার করতে দিকে শিফা মনটা ভালো হয়ে গেল। শিফা মনে মনে যেটা চেয়েছে সেটাই হলো। তুমি কাজটা ভালো করলে না লিমন, তোমাকে এর হিসাব দিতে হবে। আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কি রে, কি হলো ওখানে? আরে ভাই, তারপর ঋতুর ওখানে যা যা ঘটেছে তা সব বললাম। আরে ভাই, ঋতু মেয়েটা এখন যদি তোর সাথে কিছু করে? কি করব? আমি তো আর ওকে বাজে কিছু বলিনি, দোষটা ওরই ছিল। তাও ঠিক। তারপর খাওয়ার জন্য ডাক দিল সবাইকে। আমরা খেতে চলে গেলাম। ভাই ওকে খেতে বসানো হলো আলাদাভাবে। সবাই খেতে লাগলো। আর অন্যদিকে ঋতু কান্না করতে করতে চলে গেল তার বোনের কাছে, মানে আমার ভাবির কাছে। কাঁদতে কাঁদতে সবকিছু ওর আপুকে খুলে বলল। আরে বোকা, কাঁদছিস কেন? আমি ওকে শাস্তি দেব, আগে ওদের বাসায় যেয়ে নেই। তারপর ঋতু আচ্ছা বলে চলে গেল ওখান থেকে। তারপর ভাবি ভাবতে থাকলো কিভাবে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। যাই হোক, গল্পে আসি। খাওয়া দাওয়া করে বিয়ে পড়ে বাসার দিকে রওনা হলাম। একটার দিক খেয়াল করলাম ঋতু আমাদের বাসায় যাচ্ছে। ও যাচ্ছে, যাক, আমার কি। আমি আমার বন্ধুদের নিয়ে একটা গাড়িতে উঠে দুষ্টুমি করতে করতে বাসার দিকে যেতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাসার সামনে এসে পড়লো। সবাই গাড়ি থেকে নেমে রেডি হলো ভিতরে যাওয়ার জন্য। মা দরজার সামনে দাঁড়িয়ে ভাই ও ভাবিকে বরণ করলো। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। হালকা ক্লান্ত লাগছিল, তাই বন্ধুদেরকে নিয়ে রুমে গেলাম। সবাই ফ্রেশ হলাম। বাড়িতে সবাই আনন্দ করতেছে, আর অন্যদিকে ঋতু মন খারাপ করে ওর বোনের কাছে বসে আছে। তাই আর ওর বোন মানে আমার ভাবি চুপ করে থাকতে পারলো না। তখন সে তার বোনকে একটা বুদ্ধি দিল আমার ক্ষতি করার জন্য। ঋতু এতে অনেক খুশি হলো, আমার কিছু একটা ক্ষতি করতে পারবে, ওর থাপ্পড়ের প্রতিশোধ নিতে পারবে। এদিকে আমরা ফ্রেশ হয়ে বের হলাম। তারপর সবাই মিলে বাইরে বসে আলাদা আড্ডা দিতে লাগলাম। তখনই ঋতু আসলো আমাদের কাছে। আমি একবার তাকে না দেখার ভান করে থাকলাম। লিমন শোনো, একটু কথা বলার ছিল। বলুন, আপনি কি বলবেন? আর দুপুরে থাপ্পড় মারার জন্য সরি। আপনি যেটা করেছেন ওটা ভালো মেয়েদের কাজ না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো একটু কথা বলতে এসেছি। একটু আলাদা কথা বলি। তারপর ওর সাথে একটু আলাদা হলাম। এবার শিবা খেয়াল করিনি আমরা আলাদা কথা বলতেছি। তবে ঋতু তখন ফোন বের করে কাকে যেন কি একটা মেসেজ লিখলো। বলুন এখন। দেখো, আমি যা করেছি সবকিছু না জেনে বুঝে করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওকে, সমস্যা নেই, এখন থেকে এগুলো খেয়াল রাখবেন। তখন এই বাড়িতে একটু চিল্লাচিল্লি শুরু হলো। সবাই সেখানে গেলাম, দেখি ভাবি বলতেছে সে তার গয়না খুলে ওয়াশরুমে রেখে গিয়েছিল, আর সেটা পাচ্ছে না। ভাবির এসব কথা শুনে সবাই চলে আসলো সেখানে। কখন হলো এমন? এই মনে করো 10 মিনিট হলো। আমি প্রথমে খুঁজতে থাকলাম, কিছুক্ষণ খোঁজার পর পেলাম, তখন তোমাদের জানালাম। কি বলছো আপু? আমি 10 মিনিট আগে তোমার ঘর থেকে লিমনকে বের হতে দেখলাম। আমি তো এই কথা শুনে একটু শর্ট খেলাম। কি বলছেন আপনি? আমি তো তখন আপনার সাথে কথা বলছিলাম। আপু, তুমি ওর কথা বিশ্বাস করো না। তুমি ওকে চেক করে দেখো, বা ওর ঘর চেক করো। কি বলছেন এসব আপনি? আমি করে আসলামই বা কখন? আর চেক করে বা কথা আমাকে নিয়ে উঠছে কেন? তুই চুপ কর, তুই আমার কাছে আয়। আমি অনেক ভয় পেয়ে বাবার কাছে গেলাম। আমার পকেট চেক করতে লাগলো। হঠাৎ দেখলাম বাবা আমার পকেট থেকে একটা চেন বের করলেন। আমি তো অবাক, এই চেন আমার পকেটে আসলো কি করে? বাবা আমার দিকে খুব রাগে চোখে তাকালো, তারপর আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। ভাই আমার কাছে সে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তোকে কি আমি কখনো কম কিছু দিয়েছি যে চুরি করতে হবে? ভাইয়া বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছু জানি না। তাহলে চেনটা কি ওর পকেটে হাওয়ায় ভেসে গেল নাকি? তুই আর আজকে থেকে আমাকে ভাই বলে ডাকবি না, আমি কোনো চোরের ভাই না। ভাইয়ের কথা শুনে খুব কষ্ট লাগলো, তাই মায়ের কাছে গেলাম। মায়ের পা দুটো ধরে
মা বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছুই জানি না। মা তার পাছারি আমার বুকে লাথি মারলো। আমি লাথির আঘাতে দূরে ছিটকে গিয়ে মাথায় ব্যথা পেলাম। উঠে দাঁড়ালাম। মাথা দৌড়ের সাথে সাথেই আমার পিঠে লাঠির আঘাত পড়লো। পিছনে তাকে দেখি বাবা এসে আমাকে লাঠি দিয়ে একের পর এক মারতে লাগলো। আমি চিৎকার করতে থাকলাম, তবু বাবা থামলো না, আমাকে শুধু মারতেই থাকলো। আমি একবার শিফার দিকে তাকালাম, তাকে দেখে নীরবে চোখের পানি ফেলছে। মারতে মারতে দেখলাম বন্ধুরা আমার বাবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে থামছে না। আমার মায়ের কাছে অনেক আকতি মিনতি করছে আমার জন্য। আর ভাইয়া নিথর পাথর হয়ে গেছে। তুই আমার মান সম্মান নষ্ট করে দিলি, তোকে তো আজকে মেরেই ফেলবো। একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম ব্যথায়। তখনই ক্যামেরাম্যান দৌড়ে ছুটে আসলো। আরে আপনারা ওকে মারছেন কেন? ও তো চুরি করেনি। এটা আমি বাসায় চলে গিয়েছিলাম, তাই হঠাৎ কেউ বলল বিয়েবাড়িতে ঝামেলা হয়েছে। এসে শুনি ছেলেটাকে চুরির অপরাধে মারতেছেন। ও চুরি করেনি আপনি বুঝলেন কি করে? আরে এই ছেলেটা এই মেয়েটা একসাথে হাঁটছিল। আমি ভাবলাম একটা ছবি তুলি, তখন দেখি এই মেয়েটা ওর পকেটে চেনটা দিয়ে দিল। বিশ্বাস না করলে এই দেখুন ফটো আছে। ঋতুতে এই কথা শুনে ভয় শেষ। ওখান থেকে চলে যেতে লাগলো। শিবা তখনই কেউ হাত ধরলো। কোথায় পালাচ্ছিস তুই? আরে দুর্জয়, এসব দেখা বাদ দে, আগে লিমনকে হসপিটালে নিয়ে চল। তাই করি, আমরা চল। তারপর ওরা আমাকে কোলে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো। ওই দাঁড়া, আমরাও যাব। আপনাদের যেতে হবে না, অত আপনাদের কেউ হয় না। তারপর ওরা আমাকে রিক্সা নিল হাসপাতালের দিকে যাওয়ার জন্য। আমার পরিবার ওদের পিছু নিল। আমাদের হাসপাতালে যেতেই পথে একটা উঁচু ব্রিজ আছে। আমার ব্রিজের কাছে এসে জ্ঞান ফিরল। এই রিক্সা থামাও। আরে ভাই, এখন রিক্সা থামাবো কেন? হাসপাতালে যেতে হবে। একটু থামাও ভাই প্লিজ। এই রিক্সা থামান, ওর মনে হয় কষ্ট হচ্ছে। এবার রিক্সাওয়ালা কাকা রিক্সা থামালো। আমি ওদের থেকে ছাড়িয়ে রিক্সা থেকে নামলাম। ওই তোরা রিক্সা থামেছিস কেন? আরে একটু থামেন, ও যেন আমাদের কি বলবে। শোন ভাই, আমি যদি এখনো বেঁচেও থাকি, আমার গায়ের উপর চোর নামক সিলটা থাকবে, যে আমাকে প্রতিনিয়ত অনেক কষ্ট দেবে। তোরা আমাকে অনেক ভালোবাসিস, আমি জানি। তোরা আমার জন্য অনেক কষ্ট করেছিস। আর লাগবে না বলে দৌড় দিই। ওরা আমার পিছন পিছন দৌড় দিল, সাথে ভাইয়াও দৌড় দিল। কিন্তু ওরা আমাকে ধরার আগে ব্রিজ থেকে দিলাম ঝাঁপ। আমি এক উপর থেকে পানির উপর পড়তেছি হাসি মুখে। এমন সময় পড়েই গেলাম। তারপর আমার কাহিনী আবার পরে হবে। যাই হোক, আমি পড়ে যাওয়ার সাথে সাথে আমার বন্ধুরা ঝাঁপ দিতে চাইলো, কিন্তু রিক্সাওয়ালা কাকা ওদের থামালো। এখান থেকে ঝাঁপ দিও না, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। চলো আমরা নিচে থেকে ওরে খুঁজি। তারপর রিক্সাওয়ালা কাকার সাথে ব্রিজের নিচে নেমে যায় আর আমাকে খুঁজতে থাকলো। ভাইয়া ওদের সাথে গেল, কিন্তু কি আর হলো, আমাকে তো আর খুঁজে পেল না। ওরা অনেকক্ষণ খুঁজলো, কিন্তু ওরা শুধু একটা জায়গায় একটু রক্ত দেখতে পেল। নদীতে প্রচুর স্রোত ছিল। ওর ওপর উঠে এলো, কিন্তু ভাইয়া খুঁজতে লাগলো কান্না করতে করতে। তারপর রিক্সাওয়ালা কাকা জোর করে ভাইয়াকে উঠালো। কাকা, আমাকে আর আমার ভাইটাকে স্রোতে কোথায় নিয়ে গেল ধরতে পারলাম না। আমার ভাইটার এখন অবস্থা খুব খারাপ। আমার পরিবারের সবাই আমি যেখানে সে ঝাঁপ দিছি সেখানে সে দাঁড়িয়ে কাঁদতেছে। ভাইয়া আমার বন্ধুরা সেখানে আসলো বলে ব্রিজের ওপরের একটা পিলারের সাথে মাথায় বাড়ি দিয়ে দিয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল মা। শিবা তো সেই কখন থেকে কান্না করতেছে। ভাই ঋতু ভাই চুপ করে আছে। বাবা সে পাথর হয়ে গেছে। হাবিব চল, ওইদিকে যাই, লিমনকে পেতে পারি। চলেন, আমিও যাব। তখনই ভাবি ওখানে আসলো। তোরা ওর কেমন বন্ধু? তোরা ওকে আটকাতে পারলি না? আমার তো মনে হয় তোরাই ওকে এমন বুদ্ধি দিয়েছিস। আমার চুপ কর তুই। তোর বোনের জন্য আজ আমাদের এই অবস্থা। আমার ভাইটাকে হারালাম, তোকে আমি কালকেই ডিভোর্স দেবো। ভাবি ভাই চুপ হয়ে গেল। এখন আমাকে দোষ দিচ্ছ? আসল দোষটা তো তোমারই। তুমিই তো আমায় এমন করতে বলছো। কি এটাও তোর বুদ্ধি? তোকে আমি কখনোই ডিভোর্স দেবো তোর জন্য। আজকে আমার কলিজার টুকরা ভাই আমার কাছে নেই। শুনুন, এখানে আমাদের কথা আছে। শুনুন ভাবি, আপনি আমাদের উপর যে দোষটা দিচ্ছেন, আমরাই ওকে মারার জন্য বলেছি। আপনি একটু এটা রিক্সাওয়ালা কাকার কাছে জিজ্ঞাসা করেন আমরা কি করেছি। আর আজকে লিমনের এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনি কি জানেন ও এই 8 বছর ধরে হাবিব ভাইয়া ছাড়া সবার কাছে অবহেলিত হয়েছে। এমনকি আন্টিও ওকে অনেক কষ্ট দিয়েছে, যা কোনো মা নিজের সন্তানের সাথে এমন করে না। তবে আন্টি এই 1 মাস ওকে নিজের সন্তানের মতো দেখেছে, যার জন্য ও খুশি হলেও এই যে আঙ্কেল তার জন্য ওকে প্রতিদিন কষ্ট পেত, সে তো কখনো ওকে দেখতেই পারতো না। এখন তো তার ভালোই হয়েছে, আর তার চোখের কাটা সামনে থাকবে না। দেখেন ভাবি, আপনি কি কাজটা ঠিক করেছেন? একটা অবহেলিত ছেলে আনন্দ পেতে শুরু করলো, আর আপনার আজ সে আছে নাকি নেই তাই বলা যাচ্ছে না। ভাবির কথা শুনে স্থির হয়ে গেল। তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল।
সে যে কত বড় ভুল করেছে তা এখন টের পেল। আর ঋতু তো ভয়ই শেষ। আপনাকে আর কি বলবো, আর এর জন্য বলতে পারেন বেয়াদবি করতেছি, আপনারা এর জন্য আমাকে মারতেও পারেন। তবুও আজ আমি এই কথা বলবই, যিনি ওর জন্মদাতা পিতা, সে লিমনের সাথে যা ব্যবহার করেছে, ওর জায়গায় আমি হলে এর জন্য আমি তার সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে চলে আসতাম। কিন্তু লিমন শত কষ্ট করেও সেখানে থেকেছে, আপনাদের মাঝে যা কেউ করবে না। আর আজকে দিনে যা দেখলেন, পরিবারের সবাই একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করে, তা তো অতুলনীয়। এই থাক, বাদ দে, একটা নিষ্ঠুরতম পরিবারের সাথে কি কথা বলতেছিস? আরে এরকম বাবাদের তো কোনো সম্মানই দেওয়া উচিত না। চল আমরা লিমনকে খুঁজতে যাই। ওরা আমাকে খোঁজার জন্য হাঁটতে লাগলো নদীর পাড়ে পাড়ে। এই কথা শুনে বাবা রাস্তায় বসে পড়লো। শিফা গিয়ে বাবাকে ধরলো। বাবা খুব জোরে জোরে কাঁদতে থাকলো। আমি আমার ছেলের উপর অনেক অত্যাচার করেছি, যা ও সব মুখ বুজে সহ্য করে নিয়েছে। প্রতিদিন আমার কাছে এসে টাকা চাইতো, আমি দিতাম না। ও তাতে কান্না করত, কিন্তু ওর চোখের পানির দিকে আমি তাকাইনি। আমি কত নিষ্ঠুর। মা যে এর মাঝে অজ্ঞান হয়ে আছে তার খেয়াল কেউ করেনি। হঠাৎই ভাইয়ের চোখ পড়লো সেদিকে। তারপর তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ভাবি, শিফা আর ঋতুকে রেখে ভাইয়ের আব্বু আমাকে খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত আমাকে কেউ খুঁজে পেল না। তাই হাসপাতালে চলে গেল। মায়ের জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরে লিমন লিমন বলে লাফিয়ে উঠছে। ভাবি তার কাছে গিয়ে মায়ের পাশে বসলো। আমার ছেলেটা আমার কাছে এসেছিল বলতে, ও কিছু করেনি, কিন্তু আমি আমার ছেলেকে লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম। লিমন কোথায়? তোমরা কি কেউ লিমনের খোঁজ পেয়েছো? মায়ের ডাকাডাকি শুনে ভাইয়ের বাবাও কেবিনে আসলো। কি হলো, কেউ কিছু বলছো না কেন? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলতে পারছে না। শোনো, তুমি সুস্থ হও, লিমনের জন্য আমরা খোঁজ করতেছি, আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি। আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আজ আপনার জন্য আমার ছেলেটা আমার কাছে নেই। কেউ তার আপন ছেলেকে এমন মার মারতে পারে? বাবা চুপ হয়ে গেল। মাকে রিলিজ দেওয়া হলো হাসপাতাল থেকে এবং তাকে বাড়ি নিয়ে যাওয়া বলা হলো। ভাবির বাড়ি থেকে লোকজন এসে বাবার আর ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে। তারপর বাবার কথায় ভাবিকে ডিভোর্স দিল না, কিন্তু ভাবির সাথে কথা বলে না ভাইয়া। এদিকে মা আর ভাইয়া দুজনে বাবার সাথে কথা বলে না। শিফার তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর ভালোবাসার মানুষ আজ নেই। আমাদের বাসায় এখন আর সেই আগের মতো আনন্দ নেই। সবসময় বাসা থমথমে থাকে। এদিকে আমার যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকে দেখি আমি বেডে শোয়া অবস্থায় আছি, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কোনো কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে হাত নাড়ালাম, বুঝতে পারলাম হাতে স্যালাইন লাগানো। স্যার রোগীর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসুন। নার্সের কথা শুনে ডক্টর এবং তার সাথে একজন লোক আসলো। ও মাই গড, ওর সত্যি জ্ঞান ফিরেছে। ওকে কারা যেন মেরে উঁচু ব্রিজ থেকে ফেলে দিয়েছিল, যার জন্য ওর হার্ট দুর্বল হয়ে গিয়েছিল। তার জন্য হার্ট পাল্টালাম, তবু ওর ওপর আমার আস্থা ছিল না ও বেঁচে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও বেঁচে গেল। আচ্ছা ডক্টর, ওর সাথে কি কথা বলা যাবে? না, কোনো মতেই না। ওর সাথে 2 মাসের আগে কোনো কথা বলা যাবে না, সিম্পল কথা ছাড়া। ওকে ডক্টর, তবে ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওর যথেষ্ট খেয়াল রাখবো। আচ্ছা। বলেই ভদ্রলোকটা আমার মাথায় হাত বোলালো। আচ্ছা, ওর শরীরের অবস্থা খুব খারাপ। নার্স, ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। তারপর নার্স আমাকে ঘুমের ইঞ্জেকশন দিল। আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে করতে করতে চলে গেল 2 মাস। এই 2 মাস প্রতিদিন ভদ্রলোক আমার কাছে এসেছে। আমি তার সাথে কথা বলতে পারিনি। সে যখন বুঝতে পারে আমি কথা বলতে চাই, তখন সে আমাকে চুপ থাকতে বলে আমাকে উত্তেজিত হতে মানা করেছে। যাই হোক, আজকে আমার অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। আমি কথা বলতে পেরেছি। আমি শুধু সেই ভদ্রলোক আঙ্কেলের জন্য অপেক্ষা করছি, কারণ আমি বুঝতে পেরেছি সে আমার চিকিৎসা করেছে। হঠাৎ করে সে আর ডক্টর একসাথে প্রবেশ করলো। আমি তাদের দিকে তাকালাম, তখনই ডক্টর ও সেই আঙ্কেল রুমে প্রবেশ করলো। তোমরা কি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? জি না। ও, তাহলে তুমি এখন কথা বলতে পারবে, কিন্তু তোমাকে এখনো 4 মাস বিছানায় থাকতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা বাবা, তোমাকে কারা মেরে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছিল বলতে পারো? আমি ওই জায়গায় থেকে যাওয়ার সময় আমার সিগারেট খেতে মন চেয়েছিল, তাই নদীর পাড়ে শান্তিতে খেতে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। হাতে চেক করে দেখি বেঁচে আছো। তারপর তোমাকে এখানে নিয়ে আসলাম। আসলে কি হয়েছে বলো তো? এবার আমি কেঁদে দিলাম। আমার আগের দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। দেখি বাবা, তুমি কাঁদছো কেন? আমাকে সব খুলে বলো। আঙ্কেল, আমি বাঁচতে চাই না। কেন আপনারা আমাকে বাঁচালেন?
তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। আসলে তোমার সাথে কি হয়েছে আমাকে খুলে বলো তো। বলে আমার পাশে বসে চোখের পানি মুছে দিল। আচ্ছা শুনুন তাহলে আমার এই পর্যন্ত জীবন কাহিনী। আমার সাথে গোটা সব কিছু আঙ্কেলকে খুলে বললাম। আমি আঙ্কেল ও ডক্টর আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি দুজনের চোখে পানি পড়ছে। বাবা, তুমি এত অবহেলা, এত অত্যাচার সহ্য করেছো? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম মন খারাপ করে। আরে বাবা, তুমি এমন ভাবে মন খারাপ করছো কেন? আজ তোমার পরিবার থাকতেও তুমি এতিম। তুমি সুস্থ হলে আমার সাথে আমার বাড়ি যাবে। সেখানে গেলে আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব। আমি আঙ্কেলের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। আমি কিছু বললাম না। তা আমি এখন বলবো না, আগে তুমি সুস্থ হও, আমার বাসায় যাবে। এরপর ডক্টরস, আমি একটু বাইরে যাবো, ওর খেয়াল রাখেন। সেবা যত্ন করার জন্য আলাদা নার্সের ব্যবস্থা করা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, আমি তাহলে আসছি একটু, তুমি থাকো, আমি আবার চলে আসবো। আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেল। এইভাবে চলে গেল 6 মাস। বাড়িতে এখন কে বাবার সাথে কথা বলে না। বাবা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অবহেলা কাকে বলে। বাবা যদি কারোর সাথে কথা বলতে চায় তখনই সেখান থেকে সবাই চলে যায়। শুধু ভাবি আর শিফা ছাড়া খাবার টেবিলে বাবার সাথে কেউ বসে না। বাবা যখন খেতে বসে ভাবি তখন শুধু তাকে খাবার বেড়ে দেয়। আর ভাইয়ের সাথে ভাবির সম্পর্কও ঠিক নেই, কারণ ভাইয়া বলে দিয়েছে যতদিন আমার খোঁজ না পাবে, যতদিন আমার সাথে তাদের দেখা না হবে, ততদিন ভাইয়া ভাবিকে মেনে নেবে না। তবুও ভাবি প্রচুর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না। আর এদিকে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি এই কয়েকদিন খুব কষ্টে কাটিয়েছি। সারাদিন পরিবারের কথা মনে পড়তো, কিন্তু শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করতে পারিনি। তবে সবসময় বুকে জমে পাথর হয়ে গেছে। এখন একা থাকতে ভালো লাগে। যাই হোক, আঙ্কেল এসেছে। বাবা চলো, আজকে আমরা বাড়ি যাবো। আঙ্কেল আর কত করবেন আমার জন্য? অনেক কিছু তো করেছেন। আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তোমাকে আমি বলেছি তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব, সেটা পালন করতে হবে। কি দায়িত্ব আঙ্কেল? সেটা বাড়ি গিয়ে বলবো, এখন চলো। আমি আঙ্কেলের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হাসপাতাল থেকে বের হলাম, দেখি অনেক বড় একটা দামি গাড়ি দাঁড় করানো। এটাই ওঠো। আঙ্কেল এই গাড়িটা কার? এটা আমার ওই গাড়ি, তাড়াতাড়ি ওঠো। আমি আঙ্কেলের কথা মতো গাড়িতে উঠলাম এবং সে উঠলো। তারপর গাড়ি চলতে থাকলো। গাড়িটি এসে অনেক বড় একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা বাইরে থেকে দেখে আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় একটা বাড়ি এবং বাড়ির ডেকোরেশন অনেক সুন্দর। কি হলো, কি দেখতেছো অবাক চোখে? আসলে এটি কি আপনার বাসা আঙ্কেল? হোম, আজ থেকে তুমি এখানেই থাকবা আমার সাথে। কোনো সমস্যা আছে? তুমি যদি চাও তোমার পরিবারের কাছে ফিরে যেতে, সমস্যা নেই, যেতে পারো। দেখুন আঙ্কেল, আমি বাইরে কাজ করে বাঁচবো, তবুও আমি আমার পরিবারের কাছে ফিরে যাব না। আর আপনি নাকি কি দায়িত্ব দিবেন সেটা পালন করে আমি বাইরে থাকবো, সমস্যা নেই। তুমি বাইরে থাকো নাকি সেটা পরে দেখা যাবে, আগে বাসার ভিতরে চলো। জি আঙ্কেল। বলে আঙ্কেলের পেছন পেছন যেতে লাগলাম। আমি বাসার ভিতরে গিয়ে তো আরো অবাক। বাইরে থেকে ভিতরে ডেকোরেশন আরো সুন্দর। শোনো, তুমি আগে গিয়ে ফিরে যাও, তারপর কথা হবে। ওই রহিম, এদিকে আই, ও রুমটা দেখিয়ে দিয়ে। জি সাহেব, চলুন। দেখুন রহিম কাকা, আমি আপনার ছেলের মতোই, তাই আমাকে সাহেব না বলে নাম ধরে ডাকুন। আচ্ছা বাবা, তোমার মানসিকতা অনেক ভালো। তোমার নাম কি? আমার নাম আতিক হাসান লিমন। ও আচ্ছা, আমি তোমাকে লিমন বলেই ডাকবো। চলো বাবা। তারপর রহিম কাকা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে গোছানো। আজ থেকে এটাই তোমার রুম। ও, রুমটা অনেক সুন্দর কাকা। তুমি আসবে তাই তো আমি এই রুমটা রেডি করে রেখেছি। ও আচ্ছা কাকা, আপনার গোছানোর হাত অনেক ভালো। আচ্ছা বাবা, তুমি এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। একটু পর সাহেব তোমাকে নিয়ে খেতে বসবে। আচ্ছা কাকা। তারপর কাকা রুম থেকে চলে গেল। আমি অষ্টমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তারপর খাটের সাথে বালিশ লাগিয়ে হেলান দিয়ে বসে বসে ভাবতে লাগলাম আঙ্কেল আমি কি দায়িত্ব দেবে। কিছুক্ষণ ভাবলাম, কিন্তু কিছু মেলাতে পারলাম না। তখন আঙ্কেল রুমে আসলো। আমি বলে উঠলাম, আঙ্কেল আপনি এখানে? আপনি বলে তো আমি চলে যেতে পারতাম। আরে আমি এসেছি তো কি হয়েছে, তুমি তো আমারই ছেলের মতন। সরি, তুমি তো এখন থেকে আমার ছেলেই। জি আঙ্কেল। আচ্ছা শোনো, আমার পরিবারের বলতে আমি এখানে একাই আছি। মানে এখানে এসে মাঝে মধ্যে খবর নিয়ে যাই। আমার পরিবার সিঙ্গাপুর থাকে। আসল কথা হলো এখানে আমি আসি শুধু গরিবদের সাহায্য করার জন্য, এতিমখানাগুলো ভালোভাবে চালানোর জন্য। আমার অনেক বয়স হয়েছে, সর্বোচ্চ 3 থেকে 4 বছরের সব দেখাশোনা করতে পারবো। তাই আমি চাই তুমি এসব কিছুর দায়িত্ব নাও। আমি আমার বাংলাদেশে সব কিছু তোমার নামে লিখে দিব, কারণ তুমি অনেক অবহেলায় বড় হয়েছো। তাই তুমি গরিবদের কষ্ট বুঝবে। আমার এখানে একটা কোম্পানি আছে, সেটা দিয়ে যে টাকা আসবে তা থেকে তুমি দান করবা আর নিজের জীবন পরিচালনা করবা। তুমি সবসময় আমাদের কোম্পানির লোক নিয়োগ হলে গরিবদের কাজ দিবে। কিন্তু আঙ্কেল আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। আর এখন তো আর দায়িত্ব দিচ্ছি না, আগে তুমি পড়ালেখা করবে তারপর। আঙ্কেল তবে আমার নামে সবকিছু লিখে দিতে হবে না, আপনি শুধু আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিবেন,
তাহলেই হবে, সব কিছু আপনার নামে পরিচালনা করা হবে। চুপ, আমি বলছি দিব তো দিব। তুমি শুধু তোমাকে যেভাবে বলছি সব কিছু করলেই হবে। আচ্ছা আঙ্কেল, আমি তো আপনার কথা ফেলতে পারবো না, তবে আঙ্কেল আপনি অর্ধেক আগে থেকে দান হিসেবে এতিমখানার নামে লিখে দেবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এখন খেতে যাই। তারপর আঙ্কেলের কথা মতো তার পিছন পিছন খাবার টেবিলের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি টেবিলে অনেক রকমের খাবার রাখা। তুমি আমার পাশের চেয়ারটায় বসো। জি আঙ্কেল। কিরে রহিম, তোরা আসছিস না কেন? জি সাহেব, এই তো এসে পড়েছি। আমি তাকিয়ে দেখলাম বাড়িতে যারা কাজ করে সবাই খাবার টেবিলে বসলো। আমি ভাবতেছি আঙ্কেল কতটা ভালো মানুষ, যেখানে তার সাথে তাদের বাসার কাজের লোকেরা একই টেবিলে খাবার খায়। যাই হোক, সবাই খেয়ে উঠলাম। আঙ্কেল আমাকে রুমে নিয়ে বিশ্রাম করতে বললো। আমি তার কথা মতো চলে গেলাম বিশ্রাম নিতে। আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল আঙ্কেলের ডাকে ঘুম ভাঙলো। এই বাবা ওঠো। জি আঙ্কেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো তাড়াতাড়ি। আমি তোর কথা মতো ফ্রেশ হয়ে নিচে গেলাম। কোথাও বের হবে নাকি আঙ্কেল? হোম, চলো আমার সাথে। তারপর আঙ্কেলের সাথে বের হলাম। এখন অন্য একটা গাড়ি নিল, অন্য ব্র্যান্ডের। যাই হোক, গাড়ি ঠুটে বসলাম। গাড়ি গিয়ে থামলো একটা শপিং মলের সামনে। এ কি আঙ্কেল, কোনো কিছু কেনাকাটা করবেন নাকি এখানে আসলেন যে? হোম, চলো ভিতরে, তোমার জন্যই এসেছি। তারপর ভিতরে গেলাম। আঙ্কেল তার পছন্দ মতো অনেক দামি জামা প্যান্ট ও জুতো কিনে দিল। আমি কিনতে মানা করেছিলাম কিন্তু শোনেনি। তারপর আবার একটা ব্র্যান্ডের দামি ঘড়ি ও ওয়ানপ্লাসের একটা ফোন কিনে দিল। কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। সন্ধ্যায় আমি বসেছিলাম রুমে, তখনই আঙ্কেল আসলো। আচ্ছা, তোমার তো পড়াশোনা করতে হবে। জি আঙ্কেল। হোম, তুমি তো একটা কলেজে পড়ালেখা করো, ওখানে পড়বে নাকি নতুন কলেজে ভর্তি হবে? আঙ্কেল, আমি আগের কলেজে পড়তে চাই, কারণ ওখানে আমার বন্ধুরা আছে যারা আমার জন্য অনেক কিছু করেছে। হোম, তবে সেটা তো অনেক দূর, আর তাছাড়া তোমার পরিবার যদি তোমাকে দেখে তাহলে তারা যদি ফিরিয়ে নিতে আসে তাহলে কি করবে? তাহলে আবার কি, আমি তো এখন থেকে তাদের চিনি না, আর আমি তাদের কাছে ফিরে যাব না। হোম, তুমি যদি ফিরে যাও সমস্যা নেই, তবে আমি তোমাকে যে দায়িত্বটা দিয়েছি সেটা সঠিকভাবে পালন করতে হবে। জি, সেটা তো করতে হবে। গরিবের কষ্ট আমি বুঝি। গরিব তবুও না থাকতে অবহেলিত হয়, সেটা একটু হলেও কষ্ট কম। আর আমি তো থাকা অবস্থায় অবহেলিত হয়েছি। হোম বাবা, আমি বুঝি, মন খারাপ করো না। শোনো, কালকে তোমাকে ওখানে আমি গিয়ে আমি নিজেই ভর্তি করিয়ে দিব। আর ওখানে আমার একটা বাড়ি আছে, ওইখানে থাকবা তুমি। আর আমার কোম্পানিটাও ওইখানে, তাই তোমার অনেক সুবিধা হবে। জি আঙ্কেল। আচ্ছা, তুমি টিভি দেখো, মোবাইল তো চার্জে, টিপতে পারবে না, কিছুক্ষণ টিভি দেখে সময় কাটাও। হ্যাঁ আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম। আঙ্কেল খেতে ডাকলো। তারপর আঙ্কেলের সাথে খাবার খেতে রুমে আসলাম। তারপর মোবাইল চার্জার থেকে নিয়ে কিছুক্ষণ টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম ভাঙলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর একটু হাঁটাহাঁটির জন্য ছাদে গেলাম। কিছুক্ষণ ছাদে বসে বসে গান শুনলাম। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। এই নাও চা। আরে আঙ্কেল, আপনি কষ্ট করে ছাদ পর্যন্ত চা নিয়ে আসলেন কেন? আপনার তো অনেক কষ্ট হয়েছে। আমিও খুব সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি। আজকে এসে দেখি তুমি দাঁড়ানো, তাই ভাবলাম চা নিয়ে আসি। দুজনে চা খেতে খেতে সকালে সূর্য দেখবো। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তবুও তো আপনার কষ্ট হয়েছে। আরে বাদ দাও তো। তারপর আঙ্কেলের সাথে কিছু সময় গল্প করলাম। আরে আমার তো মনেই নেই আজকে তোমার কলেজে যাব। জি আঙ্কেল, আমারও। আচ্ছা চলো, নিচে গিয়ে তুমি রেডি হয়ে খাবার খেতে আসবা। আচ্ছা আঙ্কেল। হুম। চলো বলে হাঁটা শুরু করলো। আমি আঙ্কেলের পিছু পিছু নেমে রুমে চলে গেলাম। সেখানে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। তারপর খাবার খেলাম। তারপর দুজনে একসাথে বের হলাম গাড়ি নিয়ে। আমার বাসস্থান, মানে আমার যে শহরে থাকা হয়েছে এতদিন, সেই শহরের দিকে রওনা দিলাম। কলেজে যাওয়ার জন্য 1 ঘন্টা পর কলেজে পৌঁছেও গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে প্রিন্সিপালের রুমের দিকে গেলাম। আমি স্যারকে সালাম দিলাম এবং রুমে আসার জন্য অনুমতি চাইলাম। স্যার আমাকে দেখে তো অবাক। কি অবাক হলি কেন ওর দিকে তাকিয়ে? আরে শফিক, তুই কোথা থেকে আসলি? আর তুই লিমনের সাথে কেন, বুঝলাম না। আর লিমনই বা তোর সাথে আসলো কি করে? হুম, বুঝবি কি, সবই আল্লাহর চাওয়া। ওকে আমি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছি। এতদিন অসুস্থ ছিল, তাই সুস্থ হওয়ার পর ওকে কলেজে নিয়ে আসলাম। আর এখানে এসে দেখি বাইরে তোর নাম দেওয়া। তারপর তো তোর দিকেই তাকিয়ে। তুই আমার বন্ধু নজরুল। বন্ধু, তোর সাথে অনেকদিন ধরে যোগাযোগ নেই। বিদেশ থেকে আসলি কবে? এই তো 6 মাস 15 দিন হলো চলে যেতাম আমি, কিন্তু ও অসুস্থ ছিল তাই যায়নি। ও সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে যাব। তার মানে আঙ্কেল আর স্যার আপনার বন্ধু? হুম বাবা, এখন আমি ওর সাথে কথা বলে যাব। তোমার আর তো কোনো সমস্যা হবে না। নজরুল লিমন কিন্তু এখানে ওর পরিবার ছাড়াও থাকবে। তুই সবসময় খেয়াল রাখবি ওর পরিবার ওর উপর অধিকার খাটাতে আসলে খাটাতে দিবি না। অবশ্যই। ও এখানে ওর মতো চলবে, কেউ কিছু করতে পারবে না। আমি সবসময় ওর সাথে আছি। আচ্ছা ভাই, তুই আমাকে কিছুটা হলেও নিশ্চিন্ত করলি। আরে ভাই, তুই চিন্তা করিস না তো। আর লেমন কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সবসময় তোর পাশে থাকবো। জি স্যার। আরে শফিক, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? বস, চা খাই একসাথে। আর লিমন, তুই কি ক্লাসে যাবি? স্যার, আমার কাছে কোনো বই নেই।
সমস্যা নেই, তুই ক্লাসে যা, আমি বলে দেবো স্যারকে। আচ্ছা বাবা শোনো, তুমি চাইলে ক্লাসে যাও, বন্ধুদের সাথে দেখা করো, আর ক্লাস শেষ হলে আমাকে কল দিবা। আমি তো এখন বাসায় যাব, তাই তুমি কল দিলে আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে যাবে। জি আঙ্কেল বলে এই ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। আজকে অনেক খুশি খুশি লাগতেছে। অনেকদিন পর আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে দেখা হবে এসব ভাবতে ভাবতেই ক্লাসরুমের সামনে চলে আসলাম। স্যার আসতে পারি? তখনই স্যার সহ সবাই আমার দিকে তাকালো, সবার চোখ বড় বড় হয়ে গেল। আরে লিমন, তুই স্যার কি তোর জন্য ফোন দিয়েছে? বই খাতা নেই? জি স্যার। আচ্ছা ভিতরে আয়, তুই বেঁচে আছিস তাহলে? জি স্যার, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আচ্ছা যা বস। আমি গিয়ে বন্ধুদের সাথে বসলাম, কিন্তু বিষয়টি হলো ওরা আমার দিকে একবার ফিরেও তাকালো না, আর কথা বললো না। এই জন্য আমি অবাক। ওরা তো আমার সাথে কথা বলার সাথে থাকতেই পারতো না, কিন্তু এখন হলোটা কি? স্যারের ক্লাস শেষ করে কিছু সময় ব্রেক টাইম, ওরা আমার পাশ দিয়ে বের হয়ে গেল। দেখলাম ওদের সাথে নতুন একজন আছে, তবে এখন কথা বললো না। আমি ওদের পিছু পিছু গেলাম, ওরা এক জায়গায় গিয়ে বসলো, আমি ওদের পাশে বসলাম। এখানে আপনার কাজ কি? দেখছেন না আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। কি হয়েছে ভাই তোদের? তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আরে আপনি কে, আমাদের সাথে তুই তুকারি করছেন? আরে ভাই আমি তোদের বন্ধু লিমন, আমাকে কয়দিনে বলে গেছিস? আমাদের লিমন নামে কোনো বন্ধু নেই, একসময় ছিল, কিন্তু সে আমাদের কষ্টটা না বুঝে আত্মহত্যা করেছে এবং তার জন্য অনেক কাঁদতে হয়েছিল আমাদের। ভাই তোরা শুধু তোদের কষ্টের কথাই ভাবলি? আমি যে কি কষ্ট সহ্য করেছি এবং আমাকে চোরও বানানো হয়েছিল, সেটা খুব লজ্জার ছিল, তাই তুমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তোরা আমার সাথে এমন ব্যবহার করবি বলেই কেঁদে দিলাম। আরে আরে ভাই, কাঁদছিস কেন? জানিস তোর জন্য আমাদের কতটা কষ্ট হয়েছিল। আমরা তোকে অনেক খোঁজার পরেও যখন পাইনি, তখন তো মনে করেছি তুই আর বেঁচে নেই। ভাই, তোর জন্য চিন্তা করতে করতে এখনো আর হাসি খুশি থাকতে পারি না। ভাই আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কাজ করবো না যাতে তোরা কষ্ট পাস। আরে বাদ দে ভাই, তোর উপর খুব অভিমান ছিল, তাই তোর সাথে এমন ব্যবহার করেছি। আচ্ছা ভাই, তবে তুই বাঁচলি কি করে? শোন তাহলে। তারপর আঙ্কেল আমাকে বাঁচিয়ে কি করেছে এবং আমার উপর যে দায়িত্ব দিয়েছে তা সব কিছু বললাম। ওহ, তাহলে তো ভালো, তোমাকে আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। তবে কষ্ট তো আছেই। আচ্ছা কে তুমি? তোমাকে তো চিনলাম না। আরে ও হলো রুদ্র। তুই চলে যাওয়ার কিছুদিন পর ও ভর্তি হয় এবং আমাদের সাথে বন্ধুত্ব করে আর তোর সব ব্যাপারেই জানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সে আমার বন্ধু? আমরা বন্ধু, তবে তুমি করে বললে চলবে না, তুই করে বলতে হবে। ওকে। তখনই বেল বাজালো, আবার ক্লাস স্টার্ট হবে। চল ক্লাসে যাই। না, আজকে আর ক্লাস করব না, চল সবাই মিলে ঘুরতে যাব। তাই ভালো, চল। আজকে একটা স্কুলের সামনে যেতে হবে। কালকে রাতে একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছে, চল ওকে দেখে আসি। পছন্দ হলে রিলেশনে যাব। ওকে যেতে পারি, তবে ট্রিট দিতে হবে। অবশ্যই, রিলেশন হলে ট্রিট তো দিবই। তবে শোন, ওখানে ওর সামনে আমি একা যাব দেখা করতে, তোরা আড়ালে থাকবি, তোদের দেখলে সমস্যা হবে। আর আজকে ওকে প্রপোজ করব না। আচ্ছা ঠিক আছে। তারপর রিক্সা নিয়ে ওরা স্কুলের দিকে যেতে লাগলো। ওরা যে স্কুলের নাম বললো, ওরাই তো শিভা পড়ালেখা করে। যদি আবার দেখে ফেলে? ভাই আমি ওখানে যাব না। কেন? আরে ভাই শিফা স্কুলে পড়ে, যদি দেখে ফেলে? আরে ভাই দেখবে না, আমরা তো দূরেই থাকবো। ওকে চল। তারপর আমরা সেই স্কুলের সামনে পৌঁছালাম। আমরা দূরে থাকলাম। রুদ্র গেটের সামনে দাঁড়ালো। তখনই সেখান থেকে একটা মেয়ে বের হলো। মেয়েটাকে দেখে তো আমি অবাক, আমি কাকে দেখছি? সত্যি মেয়েটাকে দেখে রাগ উঠে গেল। আমার বন্ধুরা অবাক ওই মেয়েটাকে দেখে। আরে ভাই, মেয়েটা তো ঋতু, যার জন্য লিমনের এই অবস্থা, আর এর সাথে রুদ্র রিলেশন যাবে? আরে ভাই থাম, আগে দেখি রুদ্র কি বলে। ও যদি ওই রকম একটা খারাপ মেয়ের সাথে রিলেশন করে তো আমাদের সাথে থাকতে পারবে না। আরে ভাই বাদ দে তো, যে যার সাথে রিলেশন করবে তাতে আমাদের কি? আমরা শুধু রুদ্র বা আমাদের বন্ধুকে হুঁশিয়ারি করে দেবো মেয়েটার সম্পর্কে। লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক। আমরা আড়ালে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। কিরে, তোদের ওকে ভালো লেগেছে তোদের ভাবি হিসাবে? দেখ রুদ্র, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তোর কাছে ভালো লাগলে তুই রিলেশন করবি। ভাই কি হয়েছে আমাকে খুলে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে এভাবে বলছিস কেন? রুদ্র, তোর কথা শুনে মনে হচ্ছে তুই মেয়েটার সাথে রিলেশন করতে চাস। তবে তোকে একটা জিনিস থেকে সাবধান করে দিচ্ছি বন্ধু, লিমনের আজকের এই পরিবার থেকে আলাদা হওয়ার কারণ কিন্তু এই মেয়েটা। মানে কি বলছিস তুই? এটা তো আমাকে আগেই বলতে পারতি। মেয়েটাকে দেখেই ভালো লেগেছিল, কিন্তু আমি ওর সাথে রিলেশন করতে চাইছিলাম না।
তবে এখন রিলেশন করতে হবে। মানে কি বলছিস তুই? মেয়েটা ভালো না তাও জেনেও রিলেশন করবি? আরে ভাই থাম তুই। রুদ্র, তুই রিলেশন করবি কর, সাবধানে দেখিস মেয়েটা যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। ভাই তুই চিন্তা করিস না, ও যে কাজটা করেছে ওর একটা শাস্তি পেতে হবে। তার মানে তুই ওর সাথে রিলেশন করবি শাস্তি দেওয়ার জন্য? তোদের কি মনে হয়? তাহলে ওর কথাবার্তা ভালো লাগে না, তার উপর শুনলাম আমার বন্ধুদের ক্ষতি করেছে, এসে শুনলাম ওর একটা শাস্তি পাওয়া লাগবে। ভাই তুই ওর কিছু করবি কেন? তুই যদি কিছু করিস তোরও শাস্তি কিন্তু পেতে হবে, ভেবেই কাজ করিস, কারণ ওপরওয়ালা কাউকে ছাড়ে না। জানি আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না, তবে আমাকে একটা মেয়ে ধোকা দিয়েছে, তার জন্যই তো এই শহরে আসা, তা না হলে তো আসতাম। ওই মেয়েটা তো আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আরে ভাই মন খারাপ করিস না, তোর মনে যে এত দুঃখ সেটা আগে বলিস নাই। কি করেছিল মেয়েটা? ভাই তোদের বলবো কি, তোরা তো এমনিতে লিমনের জন্য মন খারাপ করে থাকিস, এখন শোন তাহলে আমার সাথে কি হয়েছিল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, আমি ভাবছি ও নিজেও আমাকে ভালোবাসতো। প্রতিদিন ওর পিছনে টাকা খরচ করতাম, রেস্টুরেন্টে গিয়ে এমনকি ওর ফোনেও টাকা রিচার্জ করে দিতাম। খুব ভালোই চলছিল ওকে নিয়ে আমার জীবন। হঠাৎ একদিন আমার কাছে ও 5,000 টাকা চাই, আমার কাছে ছিল না। সেদিন বাবাকেও বলতে পারিনি কি বলে এত টাকা নিব, তবুও কোনো মতে বন্ধুদের কাছ থেকে ধার করে 5,000 টাকা দিলাম। সেদিন রাতে ও আমার ফোন ধরেনি, আর কল দিলেও বিজি বলতো। মাথা গরম হয়ে গেছিল, তবুও মন শান্ত করে রাখলাম। সকালবেলা কল দিলাম, আবার ধরলো। আসলে ফোনটা আমার ভাই নিয়েছিল, তাই রাতে তোমার নাম্বার ব্লক করে ভাইয়াকে দিছিলাম। ও আচ্ছা, তাহলে আজকে চলো দেখা করি। না, আজকে সকালে পারবো না জান, আমার আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি এখন দেখা করবো না বলে রাগ করে ফোনটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে আবার আমাকে ফোন করবে, কিন্তু করেনি। তাতে মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই সকালবেলা না খেয়ে কলেজে চলে গেলাম। কি হয়েছে ভাই, তোর মন খারাপ কেন? বলিস না বন্ধু। তারপর ওকে সব খুলে বললাম। আরে চিন্তা করিস না, চল আজকে ক্লাস করব না, আমিও নাস্তা করিনি, চল একসাথে নাস্তা করে ঘুরতে যাব। হয়তো ভাবি বিজি ছিল তাই ফোন ধরেনি। আমার ইচ্ছে ছিল না, তবুও আসিফ জোর করে নিয়ে গেল রেস্তোরাঁয়। সেখান থেকে খাওয়া দাওয়া করে হাঁটতে লাগলাম দুজন ইচ্ছে মতো। হঠাৎ এক জায়গায় চোখ পড়লো, যা দেখে আমার শরীর কাঁপতে লাগলো, আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। আশেপাশে তাকিয়ে দেখি আমরা আনমনে হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এসেছি। আসিফ দেখলো আমি ওইদিকে তাকিয়ে আছি। কিরে, ওইদিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি কিছু বললাম না দেখে আসিফ সেদিকে তাকালো। আসিফের চোখও বড় বড় হয়ে গেল, কারণ ওখানে জিনিয়া বসা, ওর কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। জিনিয়া এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিস, আর ছেলেটা জিনিয়ার অন্য হাত ধরে বসা। আমি ওই দিকে হাঁটা শুরু করলাম, আসিফও আমার সাথে আসতে শুরু করলো। বাহ, তাহলে এই জন্যই রাতে ফোন বিজি ছিল। আমার কণ্ঠ শুনেই জিনিয়া লাফিয়ে উঠলো, আমাকে দেখেই ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে ভাই কে আপনারা, আর কার ফোন রাতে বিজি ছিল? আরে তুই বুঝছিস না কার কথা বলছি এতক্ষণ? তুই যার কোলে শুয়েছিলি। এসব কি শুনছি জিনিয়া? সে তোমার কে হয় যে তাকে দেখেই লাফিয়ে উঠলে আর এখনো ভয় পাচ্ছ? বিশ্বাস করো রুদ্র, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওর সাথে ঘুরতে এসেছি। দৌড়ে এসে পা ধরে আমি ওকে উঠিয়ে একটা থাপ্পড় মারলাম। ছেলেটা এসে ওকে একটা থাপ্পড় মারলো। তুই এত খারাপ মেয়ে জানতাম না, একসাথে দুজনের সাথে রিলেশন করিস। সি। আচ্ছা, আমার কালকের দেওয়া টাকাগুলো কোথায়? ওগুলো তো আমার কাছে নেই এখন। আবার একটা থাপ্পড় দিলাম। আসি বলবে একটা চেক করো। বন্ধু, 10,000 টাকা আছে? সব নেই, ওর পিছনে যা খরচ করেছি সব উসুল করব। রুদ্র, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করবো না। আমি ওকে আর একটা থাপ্পড় মারলাম। তোর মতো বেঈমানকে ক্ষমা করা যায় না। ওই আমার কাছ থেকে যা টাকা নিয়েছিলি সব দে। আরে ভাই তুই কান্না করছিস কেন? একটা ধোঁকাবাজির জন্য। চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর আসিফ আমাকে বাসায় দিয়ে ও বাসায় চলে যায়। সেখান থেকেই আমার জীবন পাল্টে গেল। একদম খাওয়া দাওয়া করতাম না, সিগারেট খেতে শুরু করি। বাবা মা আমার অবস্থা দেখে অবাক হয়ে যায়,
কারণ তাদের হাসি খুশি থাকা ছেলেটা সারাদিন চুপচাপ হয়ে থাকে। আম্মু তো কান্না করে দিত আমার শরীরের অবস্থা দেখে। তাই বাবা বাধ্য হয়ে আসিফকে বাসায় ডেকে জিজ্ঞেস করে আমার এই অবস্থার কারণ কি। আসিফও আমার অবস্থা দেখে কষ্ট পেল, তাই বাবাকে জিনিয়ার কথা সব বলে দিল। বাবা এসব শুনে কি করবে?